কার কার কি প্রবলেম আছে একটু শুনি। কার কার কোন জায়গাটাতে প্রবলেম আছে, কোন জায়গাটা বুঝি নাই। স্যার ক্রিটিক্যাল প্যাথ ওইটা কি মানে বারে বারে ড্র করে দেখতে হবে, মানে রাফে অথবা ইসে ম্যাথের ওখানে? রাফে না, আমার ক্রিটিক্যাল পাথ বারবার চেঞ্জ হতেও মানে এক একটা রানের পরে আমরা কতগুলো রান দিয়ে দিয়ে করছি জি না, স্যার। রান 1 রান 2, তো ডিউরেশন যদি কমাইতে থাকি তাহলে আমার ক্রিটিক্যাল পাথ ইট মে গেট চেঞ্জড, এটা চেঞ্জ হতে পারে। সেই জন্য প্রত্যেকটা রানের পরে আমার ক্রিটিক্যাল পাথটা আঁকতে হয়, মানে ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিসটা করতে হয়। আর হচ্ছে যেহেতু আপনার একদিন করে করে আপনি কমাচ্ছেন বা যতদিন করেই কমান, আপনার প্রজেক্ট ডিউরেশনটা কিন্তু কমতেছে। সো ওই আপনি একটা ডায়াগ্রাম প্রথমে যেটা আঁকছেন ইনিশিয়ালি ওটার উপরে যদি বারবার রাফ করেন, এটা হয় না আসলে। মানে এমনি তো জায়গাগুলো ছোট ছোট থাকে, 6টা ঘরে 6টা ডাটা বসাতে হয়। সো সম্ভব হয় না আর কি। সো এই জন্য প্রত্যেকটা রান পর পর, রান আফটার রান আমার ক্রিটিক্যাল পাথটা একে একে দেখতে হয়। মানে সোজা কথা ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিসটা সিপিএ, এটা হচ্ছে প্রত্যেকটা রানের পর পর চালাতে হয়। স্যার সো তাহলে কি একটার ওই উপর যে স্যার আপনি তো এক মানে এক চার্টের মধ্যে রান 1 রান 2 ওইভাবে রান 5 পর্যন্ত দেখেছেন, তো আমরা কি তাহলে প্রত্যেকটা ইসে মানে প্রত্যেকটা ক্রিটিক্যালের পরে একটা মানে রান চার্ট ড্র করব? না, আপনি একটা চার্ট মানে রান 1 রান 2 রান 3 এটা একটা টেবিলেই দেখাইছি পাশাপাশি। জি স্যার বাট ওইভাবেই করবো স্যার। বাট হ্যাঁ, একটা চার্টে ওইটা ওইটা আপনি একটা চার্টে পারলে আঁকতে পারেন, মানে ডাটাগুলো লিখতে পারেন, ওটা সমস্যা না। আমি বলছি প্রত্যেকটা রানের পরে আমি ছবি দেখাইছি না ক্রিটিক্যাল পাথের, মানে ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিসের, সেটা কিন্তু আপনাকে নতুন করে প্রত্যেকটা রানের পরে পরে আঁকতে হবে। আচ্ছা স্যার। সো আপনি লিখে দিতে পারেন ওই সিপি এর উপরে যে আফটার রান 1 আফটার রান 2 আফটার রান 3, ঠিক আছে। আর রান 1 রান 2 রান 3 এই ডাটাগুলো আমরা একটা টেবিলে মানে বসাবো, এটা কোনো সমস্যা নাই। প্লাস খাতা, আমাদের খাতার পেজটা তো বেশি একটা বড় থাকে না, সো দেখা যায় যে হয়তো রান 3 পর্যন্ত ডাটা বসানো যায়, পর রান 4 রান 5 এর ডাটাটা আলাদা করে বসাতে হয় আর কি, এরকম। ঠিক আছে রেজওয়ান আসিফ, আর ইউ ক্লিয়ার? জি মানে স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর আর কার কার কি কোশ্চেন আছে? স্যার পাশের টিক চিহ্নটা তো আপনি বোঝানোর জন্য দিয়েছিলেন না স্যার, ওটা তো আমাদের দিতে হবে না? টিক চিহ্নটা দিলে না, টিক চিহ্ন দেয়া না দেয়া কোনো মানে ম্যাটার করবে না, আমি বোঝানোর জন্য দিছি। আর যেগুলোর পাশে টিক চিহ্ন দিছি সেগুলো আমি ফার্দার আর চুজ করব না, কারণ তাদেরকে চুজ করা যাবে না, কারণ নরমাল ডিউরেশন আর ক্রাশ ডিউরেশন সেম হয়ে গেছে। সেটা সেই আমি জন্য যদি টিক চিহ্ন লিখে নিই দেয়া। যাতে আর কি হ্যাঁ, ভুল না হয়, তাহলে স্যার কোনো সমস্যা হবে না তো স্যার? না কোনো সমস্যা নাই। ওকে ঠিক আছে, আচ্ছা। সবাই কি ক্রাশ ডিউরেশনটা বুঝতে পারছি? ক্রাশ ডিউরেশন দিয়ে কি বোঝাচ্ছে? ক্রাশ ডিউরেশন দিয়ে কিন্তু বুঝায় না আমি কতদিন ক্রাশ করতে পারবো, অনেকে এটাকে একটু ভুল ইন্টারপ্রেট করে, এজন্য এটা একটু বলি। ক্রাশ ডিউরেশন বলতে বোঝায় একটা প্রজেক্টকে, প্রজেক্টের একটা অ্যাক্টিভিটিকে কম্প্রেস করে করে আমি মিনিমাম কার নিচে আর যেতে পারবো না। মিনিমাম ম্যাক্সিমাম এগুলো তো আমরা বুঝি তাই না? মিনিমাম মানে এটার নিচে নামতে পারবো না, ম্যাক্সিমাম মানে হচ্ছে এটার উপরে আর উঠতে পারবো না। সো ক্রাশ ডিউরেশন বলতে বোঝায় যে একটা অ্যাক্টিভিটিকে আমি কম্প্রেস করতে 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 এমন একটা অ্যামাউন্টে এসে পৌঁছাবো যে অ্যামাউন্টের নিচে আমি আর নামতে পারবো না, সেটাকে বলা হয় ক্রাশ ডিউরেশন। অনেকে মানে মনে করে ক্রাশ ডিউরেশন মানে এই অ্যাক্টিভিটিকে আমি কত দিন কম্প্রেস করতে পারবো, এটা কিন্তু না। ক্রাশ ডিউরেশন মানে বুঝায় যে লোয়েস্ট থ্রেশহোল্ডটা কতটুকু, যার নিচে আমি আর ডিউরেশনকে নিয়ে যেতে পারবো না। সাপোজ আমাদের এক্সাম্পলটার ক্ষেত্রে এ যে অ্যাক্টিভিটি ছিল তার নর্মাল ডিউরেশন 2 ডেজ, ক্রাশ ডিউরেশন কত 2 ডেজ। এর অর্থটা হচ্ছে এই অ্যাক্টিভিটি নর্মালি অ্যাকর্ডিং টু মাই প্রজেক্ট স্কেডিউল অর প্ল্যান আমি প্ল্যান করে রাখছিলাম 2 দিনে শেষ করব। আর ক্রাশ ডিউরেশন বলতে বোঝাচ্ছে, ক্রাশ ডিউরেশন ও 2 ডেজ বলতে বোঝাচ্ছে, ক্রাশ ডিউরেশন বলতে বোঝাচ্ছে যে এ যে অ্যাক্টিভিটি আছে এটা করতে আমার নিম্নতম 2 দিন লাগবেই, অর্থাৎ 2 দিনের কমে আমি এটাকে কোনোভাবেই 1.5 দিনে বা 1 দিনে শেষ করতে পারবো না। তার মানে এর এখানে নর্মাল ডিউরেশনও 2 ডেজ, ক্রাশ ডিউরেশনও কত 2 ডেজ। তার মানে হচ্ছে নর্মালি করতে যে টাইম লাগে আমি যদি রিসোর্স অ্যাড করে বা তাড়াতাড়ি করতে চাই আমার ওই 2 দিনই সময় দিতে হবে, আমি 2 দিনের নিচে কোনোভাবেই একে নামায় আনতে পারবো না।
তারপর অন্য একটা অ্যাক্টিভিটির জন্য চিন্তা করি, মানে আমাদের এক্সাম্পল ছাড়া র্যান্ডমলি চিন্তা করি। সাপোজ একটা অ্যাক্টিভিটি আছে, তার নাম দিলাম সাপোজ হচ্ছে আমি এক্স, তার নর্মাল ডিউরেশন হচ্ছে 10 ডেজ আর ক্রাশ ডিউরেশন হচ্ছে 8 ডেজ সাপোজ। তার অর্থ হচ্ছে নর্মালি এক্স যেই অ্যাক্টিভিটি বা কাজটা আছে বা টাস্কটা আছে, এটাকে আমি নর্মালি যদি নর্মাল স্পিডে যাই তাহলে আমি 10 দিনে শেষ করতে পারবো। আর ক্রাশ ডিউরেশন 8 ডেজ বলতে বোঝাচ্ছে যে আমি যদি অ্যাডিশনাল রিসোর্স ইউজ করি, অর্থাৎ ম্যান পাওয়ার, মানি বা যেটাই করি না কেন, ওই অ্যাক্টিভিটিটা যদি আমি তাড়াতাড়ি শেষ করতে চাই তাহলে ওই অ্যাক্টিভিটি শেষ করতে আমার মিনিমাম 8 ডেজ লাগবেই। অর্থাৎ নর্মালি 10 দিন লাগে, বাট এই 10 দিনের কাজটাকে আমি 8 দিনে নিয়ে এসে শেষ করতে পারবো, বাট 8 দিনের নিচে আমি নামতে পারবো না। সো মিনিমাম আমার 8 ডেজ এই কাজটা করতে আমাকে সময় দিতেই হবে। সো অনেকে বুঝে ক্রাশ ডিউরেশন 8 ডেজ মানে হচ্ছে এটাকে আমি 8 দিন কম্প্রেস করতে পারবো না, এটার মিনিং কিন্তু এটা না। তাহলে এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে এই যে এক্স যে অ্যাক্টিভিটি, যার নর্মাল ডিউরেশন 10 আর ক্রাশ ডিউরেশন 8, তাহলে আমি যদি এখন কোয়েশ্চেন করি এই অ্যাক্টিভিটিকে আমি হাইয়েস্ট কত দিন কম্প্রেস করতে পারবো, অ্যান্সার হবে হচ্ছে 2 ডেজ। অর্থাৎ নর্মাল ডিউরেশন থেকে ক্রাশ ডিউরেশনকে বিয়োগ দিলে যে ভ্যালুটা পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে যে আমি একটা অ্যাক্টিভিটিকে কতটুকু কম্প্রেস করতে পারবো। সো একটা অ্যাক্টিভিটি এক্স, তাকে ফুলফিল করতে নর্মালি সময় লাগে 10 ডেজ, বাট আমি অ্যাডিশনাল রিসোর্স ইউজ করে 2 দিন কম্প্রেস করে এটাকে আমি মিনিমাম 8 ডেজে শেষ করতে পারবো। মিনিমাম 8 ডেজ মানে বুঝাচ্ছি 8 ডেজের নিচে আমি আর নামতে পারবো না। সো সোজা কথা, ক্রাশ ডিউরেশন বলতে বোঝাচ্ছে মিনিমাম যে থ্রেশহোল্ড সেটা, অর্থাৎ একটা অ্যাক্টিভিটির ডিউরেশনকে আমি কোন ভ্যালুর নিচে আর নামাতে পারবো না সেটাকে বলা হচ্ছে ক্রাশ ডিউরেশন। আর নর্মাল ডিউরেশন থেকে যদি আমি ক্রাশ ডিউরেশনকে বিয়োগ দেই তাহলে পাবো হচ্ছে একটা অ্যাক্টিভিটিকে আমি কতটুকু কম্প্রেস করতে পারতেছি। ঠিক আছে? সো যে সমস্ত অ্যাক্টিভিটি নর্মাল ডিউরেশন আর ক্রাশ ডিউরেশন সেম হবে, যেমন আমাদের এক্সাম্পলে এ যে অ্যাক্টিভিটি ছিল তার নর্মাল ডিউরেশনও 2 ডেজ, ক্রাশ ডিউরেশনও কত 2 ডেজ। তার অর্থ হচ্ছে এটাকে আমি কোনোভাবে আর কম্প্রেস করতে পারবো না, মানে কোনোভাবেই এটাকে কম্প্রেস করা যাবে না, কারণ নর্মালি করতেও 2 দিন লাগবে, অ্যাডিশনাল রিসোর্স যদি ইউজ করি তাও মিনিমাম 2 দিনই লাগবে। ঠিক আছে? সো আশা করি সবাই এই ক্রাশ ডিউরেশন আর নর্মাল ডিউরেশনের ব্যাপারটা বুঝতে পারছেন, এবং এখান থেকে যদি কোয়েশ্চেন করা হয় যে এটাকে হাইয়েস্ট কতটুকু কম্প্রেস করা যাবে, এইটা একটা কোয়েশ্চেন হতে পারে। আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে মিনিমাম থ্রেশহোল্ডটা কত যার নিচে আমি আর নামতে পারবো না। সো মিনিমাম থ্রেশহোল্ড কোনটা, এটা টেবিলে ডিরেক্ট দেয়া আছে, সেটা কি ক্রাশ ডিউরেশন। আর কতটুকু কম্প্রেস করতে পারবো সেটার ভ্যালুটা হচ্ছে কি নর্মাল ডিউরেশন থেকে ক্রাশ ডিউরেশনকে বিয়োগ দিলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা। এটা হচ্ছে নর্মাল ডিউরেশন আর ক্রাশ ডিউরেশনের মধ্যে ডিফারেন্স। আর টেবিলে কিন্তু ক্র্যাশ কস্ট পার ডে দেয়া আছে, অর্থাৎ প্রত্যেক দিন কতটুকু খরচ যাবে একটা অ্যাক্টিভিটির জন্য সেটা দেয়া আছে পার ডে, এখানে কিন্তু টোটাল কস্ট দেয়া নাই। সাপোজ আমাদের যে এক্সাম্পলটা আছে, মানে আমি যে এক্সাম্পলের কথা এখন বললাম, এক্স একটা অ্যাক্টিভিটি, তার নর্মাল ডিউরেশন 10 ডেজ, ক্রাশ ডিউরেশন হচ্ছে 8 ডেজ, তাহলে আমি ওকে কতটুকু কমাতে পারবো? 2 দিন কমাতে পারবো। এই 2 দিন যে ডিউরেশনটা কমাচ্ছি, প্রত্যেক দিনের জন্য খরচ কত সেটা টেবিলে দেয়া থাকবে, ক্র্যাশ কস্ট পার ডে। সাপোজ আমি ধরে নিলাম ক্র্যাশ কস্ট পার ডে এক্স অ্যাক্টিভিটির জন্য হচ্ছে 500 টাকা। তার মানে এই এক্স অ্যাক্টিভিটিকে ডিউরেশনটা নরমালি আছে 10 দিন, এটাকে যদি আমি 8 দিনে নিয়ে আসতে চাই, অর্থাৎ যদি 2 দিন কম্প্রেস করতে চাই, তাহলে আমার অ্যাডিশনাল কত টাকা খরচ করতে হবে? প্রত্যেক দিনের জন্য যদি 500 টাকা হয়, তাহলে 2 দিন যদি আমি কম্প্রেস করতে চাই তাহলে আমার টোটাল খরচ কত যাবে? 1000 টাকা। ঠিক আছে? সো এই হিসাবগুলো আমাদেরকে বুঝতে হবে। যেমন আপনারা মিড পরীক্ষায় আর্নড ভ্যালু অ্যানালাইসিসে টোটাল কস্টটা বের করে নেন নাই, যেটা দরকার ছিল। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য টোটাল বাজেট কত সেটা বের করে নিয়ে কাজটা করতে হইতো, বাট আপনারা একটা উইক বা একটা দিনের বাজেট ধরেই হচ্ছে আর্নড ভ্যালু অ্যানালাইসিসটা করে ফেলছেন, যেটা আসলে ঠিক না। ঠিক আছে? সো ভালো মতো টার্মগুলো বুঝতে হবে, এক একটা প্রবলেমের জন্য টার্মগুলো এক একভাবে ইউজ হবে, বাট জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো যখনই দেখবেন কস্ট দেয়া আছে, অবশ্যই সেখানে বলা থাকবে এটা কি টোটাল কস্ট নাকি পার উইক বা পার ডে কস্ট। যখনই দেখবেন যে
কস্টটা দেয়া আছে পার উইক বা পার ডেতে বা পার মান্থে, তার অর্থ হচ্ছে আপনাকে ওই যত অ্যামাউন্ট আসবে সেটা দিয়ে গুণ দিতে হবে। সাপোজ বলা আছে ক্র্যাশ কস্ট পার মান্থ হচ্ছে $1,500। সাপোজ আমি এটা ক্র্যাশ ডিউরেশন ধরলাম 2 মাস, তাহলে আমাকে $1,500কে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে টোটাল কত আসবে? 3,000। ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে ভালো মতো খেয়াল রাখবেন এবং মাথায় রাখবেন। তো ক্র্যাশিং থেকে আর কার কার কি কোয়েশ্চেন আছে? রান 1, রান 2, রান 3 এই জিনিসগুলো কি ভালো মতো বোঝা গেছে? এই জিনিসটা কিন্তু ভালো মতো বুঝতে হবে, কারণ এটা ফাইনালে আসবে, এই টাইপের কোয়েশ্চেন ফাইনালে থাকবে। এরকম একটা প্রজেক্ট স্কেডিউল দিয়ে বলা হবে যে বিভিন্ন রকম কোয়েশ্চেন হতে পারে। আর রান যে অলওয়েজ 4টাই লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। আমাদের এখানে যে এক্সাম্পলটা আছে তার জন্য 4টা রান লাগে। দ্যাটস দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ রিকোয়ার্ড রান নিডেড ইন দিস এক্সাম্পল। সো সব ধরনের এক্সাম্পলের ক্ষেত্রেই যে আমার 4টা রান লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। যেমন রান 5 পর্যন্ত দেখানো হয়েছে নাকি? আমাদের এক্সাম্পলটাতে কত রান পর্যন্ত দেখানো হয়েছে? রান 5 পর্যন্ত দেখানো হয়েছে না? জি স্যার। হ্যাঁ, রান 5 এ যে কি হইলো, রান 5 এ যে দেখা গেল যে আমি যদি অ্যাডিশনাল কস্ট ইউজ করি, অ্যাক্টিভিটি ডিউরেশন হয়তো কমতেছে কিন্তু টোটাল প্রজেক্টের ডিউরেশন কমতেছে না। সো সেই ক্ষেত্রে আমার অ্যাডিশনাল কস্ট ইউজ করা একটা লস, তাই না? মানে আপনি আমাকে এমন একটা অ্যাবসার্ড জিনিস বললেন যে আমি কাজটা করে দিচ্ছি এতদিনে এত টাকা দিব, তো আমি বললাম যে আমি আরো বেশি টাকা দিব, কাজটা কমে করে দাও। তা আপনি যদি আমাকে বলেন যে না বেশি টাকা দিতেছেন দেন, কাজ যখন শেষ হয় তখনই শেষ হবে, তাহলে তো এটার কোনো অর্থ থাকলো না। তাহলে আমি আপনাকে কেন খামাখা টাকা দিব, তাই না? সো রান 5 এ যে আমাদের এক্সাম্পলে দেখা যায় যে আমরা একটা অ্যাক্টিভিটিকে কম্প্রেস করছি কিন্তু সেটার কোনো কি হয় না, সেটার কোনো ইম্প্যাক্ট প্রজেক্ট ডিউরেশনের উপর পড়তেছে না। আর আমার মেইন টার্গেট কি? প্রজেক্ট ক্র্যাশিং এর, প্রজেক্ট ক্র্যাশ করার মেইন টার্গেটটাই হচ্ছে কি? প্রজেক্টের ডিউরেশনটাকে কমায় আনা। 27 দিন আছে, আমি চাচ্ছি এটা 24 দিনে শেষ হয়ে যাক, 23 দিনে শেষ হয়ে যাক বা 22 দিনে শেষ হয়ে যাক সাপোজ। সো আমি এই জন্য টাকা খরচ করতে রাজি আছি। আমি টাকা খরচ করলাম মানে অ্যাডিশনাল রিসোর্স ইউজ করলাম কিন্তু টোটাল প্রজেক্টের ডিউরেশন কমলো না, তাহলে তো আমার কোনো অর্থ হলো না। সো এটা ডিপেন্ড করতেছে কতগুলা রান লাগবে সেই পর্যন্ত। সো আমাদের এক্সাম্পলে দেখা যায় যে রান 5টা আমরা খামাখা করি। সো এই জন্য এটাকে বলতেছি যে রান 4 পর্যন্ত গেলে এনাফ। রান 5 এ গেলে আমার খরচ যাবে ঠিকই, প্রজেক্টের ডিউরেশন কমবে না, যেটা আমার টার্গেট আসলে না। আমার টার্গেট হচ্ছে আমি খরচ করব কিন্তু প্রজেক্টের ডিউরেশন আমার কমাতে হবে। সো সেই রানে যে আমি থেমে যাব, যে রানে যে মানে সেই রান পর্যন্তই থাকবো যে রান পর্যন্ত হচ্ছে আমার প্রজেক্টের ডিউরেশনটা কমতেছে। যেই রানে যে দেখবো যে প্রজেক্টের ডিউরেশন কমতেছে না, খামাখা আমার টাকা খরচ হচ্ছে, ওই রানটা আসলে আমরা মানে চালাবো না। তার আগের রানে আসলে আমাদের থেমে যাওয়াটা উচিত ছিল, এটাই হচ্ছে মনে হবে। আচ্ছা, স্যার এটা বুঝবো কি করে স্যার যে কোন রানে যে থামবো স্যার? কোশ্চেন করছেন ওই যে যেমন আমাদের এক্সাম্পলে রান 4, রান 5 অ্যাডিশনাল রিসোর্স ইউজ করলেন, প্রজেক্টের ডিউরেশন মানে কম্প্রেস করলেন কিন্তু দেখলেন যে টোটাল প্রজেক্ট ডিউরেশন হচ্ছে না, কমতেছে না। এখানে অবশ্য ডিপেন্ড করে, যেমন রান 4 এ যে সম্ভবত আমাদের হাতে একটাই অপশন ছিল, একটা অ্যাক্টিভিটিকেই ক্রাশ করার। কারণ কোন অ্যাক্টিভিটিকে ক্রাশ করব এটা তো ডিপেন্ড করতেছে, তাই না? ক্রিটিক্যাল পাথে আমার যে অ্যাক্টিভিটি গুলো আছে আমরা তাদেরকেই পিক করতেছি। এখন তাদের মধ্যে কাকে পিক করতেছি? যাকে ক্রাশ করতে সবচেয়ে কম টাকা লাগে। মানে স্বাভাবিক, আমার হাতে 2টা অ্যাক্টিভিটি আছে, একটা অ্যাক্টিভিটিকে একদিন কমাতে আমার 700 টাকা লাগে, এই জন্য প্রজেক্টের ডিউরেশন একদিন কমে যায়। অন্যদিকে আরেকটা অ্যাক্টিভিটি আছে বি, তাকে কমাতে আমার 500 টাকা লাগে, এই এই ডিউরেশনটা একদিন কমালে আমার টোটাল প্রজেক্টের ডিউরেশন একদিন কমে যায়। মানে 2টা অ্যাক্টিভিটি আমার হাতে আছে, 2টা অ্যাক্টিভিটির জন্যই আমি টোটাল প্রজেক্ট ডিউরেশন একদিন করে কমায় দিতে পারবো। সো একটাতে খরচ যায় 700 টাকা আর একটাতে খরচ যায় কত? 500 টাকা। তাহলে স্বভাবতই আমরা কি করব? যেটা কম সেটাকে পিক করব। সো সেই সমস্ত অ্যাক্টিভিটিকেই পিক বা সেই সমস্ত অ্যাক্টিভিটির মধ্য থেকে একটা 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 অ্যাক্টিভিটিকে নেওয়া হয় যার জন্য আমার ক্রাশ কস্ট পার ডেটা হচ্ছে সর্বনিম্ন। ঠিক আছে? সো আমাদের এক্সাম্পলে রান 4 এ সম্ভবত আমাদের হাতে একটাই অপশন ছিল অ্যাক্টিভিটি নেওয়ার, সেটাকে কম্প্রেস করে দেখলাম যে রান 5 এ যদি আমি যাই তাহলে আমার খালি কস্ট বাড়ে কিন্তু প্রজেক্টের ডিউরেশন কমে না। সো তখনই বুঝে যাব যে আমি খামাখা যদি আর ক্র্যাশিং অ্যাপ্লাই করি
আমার কোনো ধরনের কোনো লাভ নাই, আমি সুবিধা করতে পারবো না। সো আমাকে ওই রানেই থেমে যেতে হবে। এবং আমরা এখানে রান 5 পর্যন্ত চালাইছি, তাই না? রান 5 এ যে বুঝলাম যে হ্যাঁ এই রানটা চালাইছি খামাখা, রানটা চালানোর কোনো মানে নাই। সো আমার অ্যান্সার হবে হচ্ছে আমার রান 4 পর্যন্ত থেমে যাওয়া উচিত ছিল, রান 5টা ইউজলেস। কথাটা কি বোঝা গেল হোসেন আহমেদ? জি স্যার বুঝছি স্যার, কিন্তু স্যার এখানে তো রান 5 করার পরে তো আমরা বুঝছি স্যার যে রান 4 পর্যন্ত থেমে যেতে হবে স্যার। স্যার হ্যাঁ। তাহলে আমাদের রান 5 পর্যন্ত কি করতে হবে স্যার? হ্যাঁ, রান 5 পর্যন্ত না করলে তো আপনি বুঝতেন না যে আপনার রান 4 এই থেমে যেতে হবে। রান 5 এ যেই তো আপনি বুঝলেন যে হ্যাঁ রান 4 পর্যন্ত আমার থাকা উচিত ছিল। কথাটা কি বোঝা গেল? সো এই জন্য আপনাকে পরীক্ষার খাতায় রান 5 পর্যন্ত মানে ডিপেন্ড করতেছে এটা আপনাকে কি ধরনের প্রজেক্ট স্কেডিউল আমি দিচ্ছি তার উপর। ঠিক আছে? জি স্যার বুঝছি স্যার। স্যার একটু সেভিংসটা একটু ক্লিয়ার করলে স্যার একটু সুবিধা হতো স্যার। কিসের সেটিংস? বুঝি নাই, কিসের সেটিংস? স্যার সেভিংস, সেভিংস। ও সেভিংস। জি স্যার। আচ্ছা, সেভিংসটা কি? সেভিংসটা হচ্ছে যে সেভিংস হচ্ছে ওভারহেড যে কস্টগুলো আছে। ওভারহেড কস্ট মানে হচ্ছে সাপোজ আপনি আপনার প্রজেক্টের কাজের জন্য একটা জায়গা ইউজ করতেছেন, সেই জায়গায় আপনাকে সাপোজ বিল দিতে হবে প্রত্যেক দিনের। এখন মানে এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এটা ওভারহেড কস্টের অনেক ধরনের এক্সাম্পল থাকতে পারে। সাপোজ আপনি একটা কাজ যতদিন ধরে করবেন প্রত্যেক দিনের একটা মেইনটেনেন্স কস্ট থাকতে পারে। একটা কাজ করতে আপনার 27 দিন লাগতেছে, প্রত্যেকটা দিনের একটা মেইনটেনেন্স কস্ট আছে। বা যেই জায়গাতে করতেছেন সেই জায়গায় ভাড়ার সাপোজ একটা ব্যাপার আছে, পার ডে আপনাকে কিছু ভাড়া দিতে হয় সাপোজ। এখন প্রত্যেক দিনের জন্য যেহেতু আপনাকে আলাদা একটা কস্ট বিয়ার করতে হয়, প্রজেক্টের ডিউরেশন যদি আপনি কমায় আনতে পারেন তাহলে আপনার ওই যে যত দিন কমালেন ওই দিনের জিনিসগুলোকে আপনি সেভ করে ফেলতে পারবেন না? সাপোজ আপনি একটা জায়গায় একটা প্রজেক্টের কাজ করতেছেন, একটা মেশিন আপনি সাপোজ নিয়ে আসছেন একটা কোম্পানির থেকে, সেই মেশিনটা দিয়ে কাজটা করতেছেন। এখন আপনি যার কাছ থেকে নিয়ে আসছেন তার সাথে ডিলিংসটা হয়েছে এরকম যে পার ডের জন্য এই মেশিনের জন্য আমাকে এত টাকা দিতে হবে। তাহলে 27 দিনের জন্য সাপোজ ধরলাম প্রত্যেক দিনের জন্য আমাকে মেশিন বাবদ 1000 টাকা দিতে হবে। তাহলে মেশিনটা যদি আপনি এনে 27 দিন ইউজ করেন আপনাকে 27,000 টাকা দিতে হচ্ছে ওই কোম্পানিটার কাছে। আচ্ছা, এখন আপনি দেখলেন যে প্রজেক্টটাকে ক্র্যাশ করে 24 দিনে নিয়ে আসা সম্ভব, তাহলে আপনি অবশ্যই চাবেন যে আমি যাতে 24 দিনে নিয়ে আসতে পারি। কেন? কারণ তখন আপনি কি করতে পারবেন, ওই মেশিনটা ওই কোম্পানিটার কাছ থেকে আনা বাবদ পার ডে যে আপনার 1000 টাকা করে দেয়া লাগতেছে, এই 27 দিনের জায়গায় যদি প্রজেক্ট ডিউরেশনটা 24 দিনে নেমে আসে তাহলে আপনাকে 27,000 টাকা টাকার জায়গায় 24,000 টাকা দিতে হবে এই কোম্পানিটাকে। তার মানে আপনি এখানে 3,000 টাকা সেভ করতে পারতেছেন। সো এই ওভারহেড কস্টটা হচ্ছে প্রজেক্ট ক্র্যাশ করলে সেভ করা যায়। হ্যাঁ, আপনার ওই কাজটা অ্যাডিশনাল রিসোর্স ইউজ করে, মানে আপনার সময় কম লাগবে। একটা কাজ যদি আপনি সময়ের দিক দিয়ে কমাতে চান সেই কাজটা করার জন্য ম্যান পাওয়ার হয়তো বেশি লাগে। সো দেখা গেল যে আপনার এক্সট্রা একটা ম্যান পাওয়ার আনতে সাপোজ খরচ লাগে 500 টাকা। সাপোজ আপনি এক্সট্রা একজন শ্রমিক নেবেন, তার জন্য পার ডে খরচ হচ্ছে 500 টাকা। তাহলে দেখেন আপনি কোম্পানিকে 1000 টাকা কম দেয়া লাগতেছে, বাট শ্রমিককে 500 টাকা বেশি দেয়া লাগতেছে। তাহলে আমি যদি যোগ বিয়োগ করি আপনার কি 500 টাকা সেভ হচ্ছে না? মানে আপনি টোটাল 500 টাকা বাজেটটা কি করে আনতে পারতেছেন, কমায় আনতে পারতেছেন। আপনার ওই কোম্পানিকে 1000 টাকা কম দিতে হবে আর এক্সট্রা 500 টাকা আপনাকে শ্রমিককে দিতে হবে। তাহলে এই 1000 থেকে 500 যদি বিয়োগ দিতে থাকে কত? 500। এটাই আপনার কি হিসেবে কাজ করবে? টোটাল বাজেটটাকে আপনাকে সেভিংস এর দিকে নিয়ে যাবে। কনসেপ্টটা কি বোঝা গেল হোসেন আহমেদ নয়ন? জি স্যার বুঝছি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, সো এইটাই হচ্ছে সেভিংসটা হচ্ছে কি যে আপনি পার ডে মানে একদিন কম্প্রেস করলেন, ওই একদিনের জন্য কত টাকা সেভ করতে পারলেন সেটা, আর একদিনের জন্য কস্ট কত গেল সেটা। তো এই হিসাবটা কি, আগের কস্টের সাথে একদিন যতদিন মানে যেই দিনের হিসাব আপনি করতেছেন তার আগ পর্যন্ত, সাপোজ রান 2 এর পরে আমার টোটাল কস্ট আসছে সাপোজ 18,900 টাকা। সাপোজ রান 3 তে যে দেখলেন আপনি একদিন কম্প্রেস করতেছেন, ওই একদিন কম্প্রেস করতে আপনার খরচ যায় সাপোজ 600 টাকা, আর সেভ করতে পারেন সাপোজ আপনি 1000 টাকা। তাহলে আপনার আপডেটেড কস্ট কত হবে? আগের কস্টের সাথে এই এখন যে রানে আছেন সেই রানের কস্ট, এই দুইটা যোগ করে সেখান থেকে বিয়োগ করব কাকে? সেভিংসকে।
মানে আমি হিসাব করতেছি কি আমার টোটাল কত কস্ট যাচ্ছে, আমি কিন্তু হিসাব করতেছি না আমি টোটাল কত সেভ করতে পারতেছি। আমার হিসাবটা হচ্ছে কার পার্সপেক্টিভে, কস্টের পার্সপেক্টিভে। সো আগের কস্ট আজকের কস্ট এই দুইটা যোগ হবে, দেন এটা থেকে বিয়োগ হবে কি আমি আজকে যতটুকু সেভ করতে পারলাম ততটুকু। এটাই হচ্ছে আমার সূত্রটা, কস্ট অফ দ্য লাস্ট রান প্লাস কস্ট অফ দিস রান মাইনাস সেভিংস। সূত্রটা কি বোঝা গেছে? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, তারপর আমার তো মনে হয় এক দুজন দেখছে সিরিয়াসলি, বাকিরা কিছুই দেখি নাই বা বুঝি নাই নাকি? দেখলে কারো না কারো তো কোয়েশ্চেন থাকতো। স্যার হ্যাঁ বলেন আখি আক্তার। স্যার রান 3 যখন আমরা করেছিলাম ডি হ্যাঁ। এর নরমাল ডে 7 থেকে আমরা 6 করেছিলাম, মানে একদিন কমিয়েছিলাম। হ্যাঁ। যদি আমরা দুদিনই একসাথে করি সেটাতে কি প্রবলেম হবে? 2 দিনের হিসাবটা আপনি 2 দিনের হিসাবটা একসাথে করা ঠিক না কেন? সাপোজ আপনি ওই অ্যাক্টিভিটিটাকে যদি 2 দিন কম্প্রেস করেন, তাহলে দেখা গেল যে একদিন কম্প্রেস করার পরে আপনার অন্য একটা অ্যাক্টিভিটি হয়তো আপনি চুজ করতে পারতেন। কারণ আমরা অলওয়েজ কাকে চুজ করতেছিলাম? লোয়েস্টটাকে চুজ করতেছিলাম, তাই না? সো একটা অ্যাক্টিভিটিকে যদি আপনি একসাথে 2 দিন কম্প্রেস করে ফেলেন, সেটা না করে যদি আপনি একদিন কম্প্রেস করে থাকেন, তারপর একটা সুযোগ আসতে পারে অন্য কোনো একটা অ্যাক্টিভিটিকে চুজ করার। এটা আসতেও পারে নাও পারে। সো এই জন্য একসাথে 2 দিন কম্প্রেস না করে স্টেপ বাই স্টেপ একদিন একদিন করে যাওয়াটা বেটার। কারণ আমাদের এই এক্সাম্পলে একটা জায়গায় আপনারা দেখছেন না যে দুইটা অ্যাক্টিভিটি প্যারালালি কাজ করতে হয়। সো এদের দুইজনকেই যদি আমি একদিন একদিন করে কমাই, আমার টোটাল হিসাবটা কত থাকে? একদিনের হিসাবই থাকে। মানে আমি বলতে যাচ্ছি যে আমার টোটাল প্রজেক্টের 2টা কাজ আমি 2 জনকে দিয়ে করাচ্ছি আলাদা আলাদা। একটা কাজ একজন করতেছে আর একটা কাজ আরেকজন করতেছে। আমি যদি 2 জনকেই বলি যে আপনারা আপনাদের কাজ একদিন কমায় করে নিয়ে আসেন, এবং 2 জন কিন্তু প্যারালালি কাজ করতেছে, তাহলে এখন আমি যদি কোয়েশ্চেন করি আমার প্রজেক্টের ডিউরেশন কি 2 দিন কমবে নাকি একদিন করবে, অ্যান্সার হবে হচ্ছে একদিন। অনেকে মনে করে কি দুইটা কাজ আলাদা আলাদা করতেছে, ও একদিন শর্ট মানে ও একদিন চাপাইতেছে কাজটাকে, এও একদিন কাজটাকে শর্ট করে নিয়ে আসতেছে, তাহলে তো টোটাল 2 দিন হচ্ছে। আসলে কিন্তু সেটা না, দুইজন কিন্তু প্যারালালি কাজ করতেছে। সো দুইজন প্যারালালি কাজ করার মানে হচ্ছে ও যখন একদিন কমাচ্ছে, এও যখন একদিন কমাচ্ছে, টোটাল মিলায় কিন্তু আমার একদিনই কমতেছে, আমার কিন্তু 2 দিন কমতেছে না। সো এইটা হচ্ছে আরেকটা রিজন যে একটা অ্যাক্টিভিটিকে আমি কখনোই একা মানে উচিত না, করা যাবে বাট করাটা করলে হয়তো বা মাঝখানে আমার কোনো হিসাব ভুল হয়ে যেতে পারে। সো আমি যে কোনো একটা অ্যাক্টিভিটিকে একদিন একদিন করে কমাবো, একদিন কম্প্রেস করার পরে যে দেখবো আমার ক্রিটিক্যাল পাথের অবস্থাটা কি। যদি দেখি যে অন্য কোনো অ্যাক্টিভিটিকে আমি চুজ করতে পারতেছি যার জন্য ক্র্যাশ কস্ট পার ডে টানলো, তাহলে তাকে চুজ করব। আর যদি দেখি যে ওই অ্যাক্টিভিটি ছাড়া অন্য কোনো অ্যাক্টিভিটি চুজ করার মতো নাই, তখন ওই অ্যাক্টিভিটিকেই আবার আমি একদিন কমাবো। তখন বলতে পারেন যে হ্যাঁ এটাকে তো একবারে আমি 2 দিন কম্প্রেস করলেই হতো। বাট ওই যে মাঝখানে যে একটা সুযোগ আসবে না অন্য একটা অ্যাক্টিভিটিকে চুজ করার, এটা তো বলা যাচ্ছে না। সেই জন্য নিয়ম বা মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে একদিন একদিন করে হিসাবটা দেখা। কথাটা কি বোঝা গেল আখি আক্তার? জি স্যার। আচ্ছা, আর ওই জায়গাটাকে আপনারা বুঝছেন এক্সাম্পলের? মানে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে দুইটা অ্যাক্টিভিটি প্যারালালি চলতেছে, দুইজনকেই যদি মানে দুইটা অ্যাক্টিভিটিকেই যদি আমি একদিন একদিন করে শর্ট করি, তাহলে প্রজেক্টের ডিউরেশন কিন্তু টোটাল একদিন পিছায়, 2 দিন পিছায় না। এই জিনিসটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার, বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পারছেন এই জায়গাটুকু? স্যার একটু বললে ভালো হতো স্যার আরেকবার। আচ্ছা দাঁড়ান, তাহলে আমি হচ্ছে পিডিএফটা ওপেন করি। আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, যারা যারা প্রেজেন্ট আছে সবাই স্টুডেন্ট আইডি গুলো লিখে দিছি। যারা যারা প্রেজেন্ট আছেন সবাই স্টুডেন্ট আইডি গুলো লিখে দিয়েন। স্যার আপনি তো আমাকে মেল করতে বলছিলেন স্যার, আমি কি তাহলে স্যার কি একটা ক্লাসে অ্যাটেন্ডেন্স পাবো স্যার?
বেসিক্যালি এই সেকশন তো একটা ক্লাস এক্সট্রা ছিল নেওয়ার কথা, মানে ওই যে গত বুধবারে। এখন আপনি যেহেতু ওই সেকশনের সাথে ওই সেকশনের তো আর এরকম মেকআপ ক্লাস নাই, আপনি অ্যাটেন্ডেন্স একটাই পাবেন। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এই জায়গাটাতে সবাই কি লক্ষ্য করতেছেন? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন, এখানে ক্রিটিক্যাল পাথ দুইটা আসছে না? একটা আসছে এ বি ডি ই, আর একটা আসছে কি এ বি সি ই, রাইট? আসছে কি? জি স্যার। আচ্ছা, এখানে আমি সি আর ডি কে দুইটাকেই কম্প্রেস করব একদিন একদিন করে, বাট আমার টোটাল প্রজেক্টের ডিউরেশন কমবে কতদিন? একদিন। 15 থেকে কমে 14 হবে। কেন? কারণ দেখেন এই যে এই জায়গাটাতে একটা টিম করতেছে সি অ্যাক্টিভিটিকে নিয়ে, আরেকটা টিম কাজ করতেছে ডি অ্যাক্টিভিটিকে নিয়ে। সাধারণত যে সমস্ত অ্যাক্টিভিটি গুলা প্যারালালি চালানো হয়, এই জায়গাতে এসে কি দুইটা অ্যাক্টিভিটি প্যারালালি চলতেছে না? কারণ দুইটা আলাদা আলাদা ফ্লো তো, রাইট? সো দুইটা অ্যাক্টিভিটি যখন প্যারালালি থাকে তখন ধরে নেওয়া হয় দুইটা অ্যাক্টিভিটির কাজ দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টিম করতেছে। তো সি অ্যাক্টিভিটি এটাকে আমি একদিন কমাবো, ডি অ্যাক্টিভিটি এটাকেও আমি একদিন কমাবো। দুইটা টিম নিজেদের দিক থেকে চিন্তা করতেছে আমরা আমাদের নিজেদের অ্যাক্টিভিটিকে একদিন একদিন করে কমাবো। এখন এই হিসাবের উপর বেস করে অনেকে মনে করতে পারে সি কে একদিন কমালাম, ডি কেও একদিন কমালাম, তাহলে সি এর জন্য একদিন, ডি এর জন্য একদিন, টোটাল কত হইলো? 2 দিন। তাহলে আমার প্রজেক্টের ডিউরেশন 2 দিন কমে আসার কথা। এই কনসেপ্টটা ভুল। কেন? সি আর ডি কিন্তু সিকোয়েন্সিয়ালি কাজ করতেছে না। সি আর ডি কাজ করতেছে কিভাবে? প্যারালাল। সি যখন একদিন কমাচ্ছে এবং ডি যখন একদিন কমাচ্ছে, এই টাইমটা বেসিক্যালি সেম ডে। মানে সি এর ডেডলাইন দেওয়ার কথা সাপোজ 27 তারিখ, সি এটাকে একদিন কমায় 26 তারিখে জমা দিচ্ছে। ডি এরও ডেডলাইন ছিল 27 তারিখ, সেও একদিন কমাচ্ছে। তাহলে ডেডলাইন কত হবে? 26 তারিখ। ডেডলাইন কি 25 তারিখ হবে? ডেডলাইন কতদিন হবে? 26 তারিখই হবে। সো দুইটা টিম একই দিনে কিন্তু কি করতেছে? তাদের কাজটা একদিন কমায় কি করতেছে? জমা দিচ্ছে। তাহলে আমার প্রজেক্টের ডিউরেশন টোটাল আসলে কতদিন আমি কমাতে পারলাম? 2 দিন নাকি একদিন? আপনারাই বলেন। মানে কনসেপ্টটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। তাহলে টোটাল প্রজেক্টের ডিউরেশন এখানে কতদিন কমবে? স্যার একদিন। একদিন। তাহলে আমি সি কেও একদিন কম্প্রেস করলাম, ডি কেও একদিন কম্প্রেস করলাম, বাট এই দুইজনকে একদিন একদিন কম্প্রেস করার ফলে আমার টোটাল প্রজেক্টের ডিউরেশনও কতদিন পিছালো? মানে কমে গেল, একদিন কমে গেল। সো অনেকে কিন্তু হিসাব করবে এটা 2 দিন কমে গেছে, এটা কিন্তু 2 দিন কমবে না, টোটাল কতদিন করবে? একদিনই কমবে। কেন? কারণ তারা দুইজন প্যারালালি কাজ করতেছে। ঠিক আছে, যেখানে আমি এই কাজটা করছি। কথাটা কি বোঝা গেল? সো যখন আমাদের হাতে এমন সব অপশন থাকবে যে সবাই সিকোয়েন্সিয়াল, যেমন এই যে এখানে আমার ক্রিটিক্যাল পাথ হচ্ছে এ বি ডি ই, এদের মধ্যে থেকে যে কোনো একটাকে আমার পিক করতে হবে। সো এ কে তো আমি পিক করতে পারতেছি না। কেন? কারণ এ এর নরমাল ডিউরেশন ক্রাশ ডিউরেশন সেম। তাহলে আমাকে পিক করতে হবে কার মধ্যে? বি ডি ই। এখানে বি ডি ই তিনজন কি সিকোয়েন্সিয়াল না? বি এর কাজ শেষ হলে ডি এর কাজ শুরু হবে, ডি এর কাজ শেষ হলে ই এর কাজ শুরু হবে এবং শেষ হবে। এটা কি সিকোয়েন্সিয়াল। তো এখান থেকে আমি কাকে পিক করব? যার জন্য কস্টটা মিনিমাম আসতেছে। যদি এমন হয় যে বি আর ডি এর এই দুইজনের জন্যই কস্টটা মিনিমাম, সাপোজ বি এর কস্ট 500 টাকা, ডি এর কস্ট 500 টাকা, ই এর কস্ট 700 টাকা, তাহলে আমি কাকে পিক করব? বি কে পিক করব নাকি ডি কে পিক করব? এখানে আপনার ইচ্ছা, আপনি বি কেও পিক করতে পারেন, ডি কেও পিক করতে পারেন। সোজা কথা, যতগুলো অপশন থাকবে হাতে তার মধ্যে থেকে আমরা মিনিমামটাকে পিক করব। দুইজনের জন্য যদি ভ্যালুটা সেম হয়ে যায়, মিনিমাম ভ্যালুটা, তাদের মধ্যে যে কোনো একজনকে আমরা পিক করব। এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে। আর প্যারালালের ক্ষেত্রে আমরা দুইটা অ্যাক্টিভিটিকে একসাথে কম্প্রেস করতে পারি। একটা অ্যাক্টিভিটি যতদিন কমাবো
অন্য অ্যাক্টিভিটিকেও সেম অ্যামাউন্ট অফ টাইমই কম্প্রেস করতে হবে, এবং সেই ক্ষেত্রে দুইটা অ্যাক্টিভিটিকে আমি যতদিন করে কমালাম আমার টোটাল প্রজেক্টের ডিউরেশনও ততদিনই কিন্তু কমবে। সি কে একদিন কম্প্রেস করব, তাহলে ডি কেও একদিন কম্প্রেস করতে হবে, টোটাল প্রজেক্টের ডিউরেশনও একদিনই কম্প্রেস হবে। কোনোভাবেই হিসাবটা এভাবে করবেন না যে সি কে একদিন কম্প্রেস করলাম, ডি কেও একদিন করলাম, তাহলে তো দুইজনের জন্য আলাদা আলাদা একদিন মানে তো টোটাল 2 দিন। কিন্তু এরা কিন্তু সিকোয়েন্সিয়ালি কাজ করতেছে না, এরা কাজ করতেছে কিভাবে? প্যারালালি। যখন দুইটা অ্যাক্টিভিটি প্যারালালি কাজ করবে তাদেরকে আপনি একসাথে কম্প্রেস করতে পারেন, এবং একসাথে কম্প্রেস করলে কিন্তু দুইটার যোগফল না, এবং এই দুইটাকে সেম অ্যামাউন্ট অফ টাইমই কম্প্রেস করাতে হয়, এবং প্রজেক্টের ডিউরেশনও টুকুই কি হবে? কমবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোয়েরি আছে এখান থেকে? না স্যার। স্যার আমার একটা প্রবলেম আছে রান 5-এ। হ্যাঁ বলেন। এই যে রান 5, স্ক্রিনে রান 5 রাখছি আমি। স্যার সেখানে হ্যাঁ, সেটিংসটা বলেন। 0 কেন হয়েছে একটু ক্লিয়ার। বুঝি নাই। স্যার রান 5-এ সেভিংসটা 0 কেন হয়েছে এটা একটু ক্লিয়ার করে বললে ভালো হতো। আচ্ছা, রান 5 এ আমি কাকে কমাইছি? রান 5 এ আমি কাকে পিক করছি? সি কে, তাই না? জি সি। আচ্ছা দেখেন, সি কে যদি আমি একদিন কমাই, সি এর ডিউরেশন 4 থেকে কত হয়ে যাবে? 3 হবে, তাই না? লাস্ট আপডেট অনুযায়ী সি এর ডিউরেশন কত? 4 দিন না? তো আমি যদি এটাকে একদিন কমাই তাহলে সি এর ডিউরেশন 3 ডেজ হবে। আচ্ছা ভালো কথা, তাহলে 6 আর এখানে ওর ডিউরেশন কত হবে? 3, তাহলে যোগ করলে কত হবে? 9। আর নিচে যে 11 তো 11ই থাকবে, তাই না? সো আমরা একটা ক্রিটিক্যাল পাথে শিখে আসছিলাম, একটা অ্যাক্টিভিটির প্রেডেসেসর যখন দুইজন হয় তাদের মধ্যে থেকে আমরা কাকে নেই? এই সি এর আর্লি ফিনিশ হবে 9 আর ডি এর আর্লি ফিনিশ আছে 11, তাহলে 9 আর 11 এর মধ্যে আমি কাকে চুজ করব ই এর আর্লি স্টার্ট হিসেবে? বলেন দেখি। স্যার 11 কে। 11 কে, তাহলে 11 কে যদি চুজ করি, 11 কে চুজ করলে আমার 11 আর ই এর ডিউরেশন 3, তাহলে আমার ই এর আর্লি ফিনিশ কত আসতেছে? 14 ডেজ। তাহলে সি কে একদিন কম্প্রেস করে ফেলার পরেও আমার প্রজেক্ট ডিউরেশন কি চেঞ্জ হচ্ছে? না স্যার। কথাটা কি বুঝতে পারলাম? এই যে দেখেন, এটা হচ্ছে লাস্ট ছবিটা, এটা তার আগের ছবিটা, দুই জায়গাতেই 14 আছে না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রজেক্টের ডিউরেশনকে আমি একদিনও কমাতে পারলাম? একদিনও তো কমাতে পারলাম না। তো আমি যদি একদিনও কমাতে না পারি আমি কি সেভ করতে পারবো? না স্যার। কথাটা কি বোঝা গেছে? সো এখানে আমি সি এর ডিউরেশন একদিন কমাইছি, কিন্তু আমার প্রজেক্ট ডিউরেশনের উপর তার কোনো কি নাই, ইফেক্ট নাই। তার মানে প্রজেক্ট ডিউরেশন আমার আগেও 14 দিন ছিল, এখনো কি আছে? 14 দিনই আছে। সো আমি একদিনও তো প্রজেক্ট ডিউরেশন কমায় আনতে পারলাম না। আমি একদিন কমাতে পারলে না সেই টাকাটা সেভ করতে পারতাম। যেমন আমার এই এক্সাম্পলে প্রজেক্ট ওভারহেড কস্ট হচ্ছে 600 টাকা, নাকি? এই 600 টাকাটা আমি সেভ করতে পারতাম, কিন্তু সি কে একদিন কমানোর পরে আমার তো প্রজেক্ট ডিউরেশন কমতেছে না। তাহলে খামাখা কি হইলো? সি কে আমি কম্প্রেস করে একদিন কমায় শেষ করলাম, আমার উল্টা খালি খরচই গেল। দেখেন আগের রানের সাথে এই রানের পার্থক্য কি? আগের রানের লাস্ট কস্ট ছিল 19,400, প্রজেক্ট ডিউরেশন কত ছিল? 14 দিন। আর রান 5 এর ক্ষেত্রে কি হইলো? কস্ট বেড়ে গেল 19,800, আমার প্রজেক্ট ডিউরেশন কত আছে? 14 দিনই আছে। তাহলে খামাখা আমি এই সি এর পিছনে 400 টাকা কেন লস করব? আমার সি যখন শেষ হচ্ছিল তখনই শেষ হোক, ওকে যদি আমি একদিন কমেও শেষ করি আমার তো আলটিমেটলি লাভ হচ্ছে না। প্রজেক্ট ডিউরেশন যা থাকার তাই থাকতেছে, উল্টা আমার কি হয়ে যাচ্ছে? কস্ট বেড়ে যাচ্ছে। এরকম কাজ তো আমরা কখনোই চাই না। যদি এখানে প্রজেক্টের ডিউরেশন 13 দিন হইতো সেই ক্ষেত্রে এটা মানা যাইতো যে হ্যাঁ প্রজেক্টের ডিউরেশন কমছে, আমার এক্সট্রা কিছু কস্ট গেছে, সেটা এক কথা। কিন্তু প্রজেক্টের ডিউরেশন কমলো না, উল্টা খরচ গেল, তাহলে তো লাভ নেই।
কথাটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এই তো। আর কার কার কি কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, সো এখানে কোয়েশ্চেনটা অনেক ভাবে আসতে পারে। এরকম একটা প্রজেক্ট স্কেডিউল দিয়ে বললাম যে প্রজেক্ট ক্রাশিং করতে। এখন কোয়েশ্চেনটা আসতে পারে এভাবে যে হাইয়েস্ট কতটুকু এটাকে কম্প্রেস করা যায়। যেমন এই স্কেজুলের ক্ষেত্রে অ্যান্সার কি হবে? হাইয়েস্ট করা যায় হচ্ছে 14 দিনে, এর চেয়ে আর কমানো সম্ভব না। এবং সেটার জন্য কয়টা রান লাগে? অ্যান্সার হবে রান 4 পর্যন্ত। এটা একটা হইতে পারে। আরেকটা কি হইতে পারে? আরেকটা হইতে পারে যে আমি কস্ট বলে দিলাম যে এত টাকার মধ্যে শেষ করতে হবে। সাপোজ আমার রান টু কোথায়? রান 3, রান 4। রান 4 এর ভ্যালু কত আসছে? 19,400। আচ্ছা, সাপোজ এইটা আমি রান 3 এর কথাটা বলি। সাপোজ আমি বলে দিলাম আপনি এমন ভাবে প্রজেক্টটাকে ক্রাশ করতে হবে যাতে আপনার টোটাল কস্ট 19,000 ক্রস না করে। যাতে আপনার টোটাল প্রজেক্টেড কস্ট 19,000 টাকা ক্রস না করে। তাহলে দেখেন রান 3 তে এসে আমার এস্টিমেটেড কস্ট আসছে কত? 18,900। রান 4 এ যে আমার কস্ট চলে আসছে কত? 19,400। তাহলে 19,000 ক্রস করে গেছে না? তার অর্থটা কি? আমার রান 4 পর্যন্ত আসা উচিত হয় নাই, আমাকে রান 3 পর্যন্তই থাকা উচিত ছিল। সো আমার অ্যান্সার হবে কতটুকু? আমি রান 4 পর্যন্ত যাব, যে আমি হিসাবটা দেখাবো যে রান 4 এ এসে আমার 19,000 টাকা ক্রস করে গেছে। সো আমার উচিত ছিল রান 3 পর্যন্ত থাকা, এবং রান 3 পর্যন্ত যদি আমি চালাতাম তাহলে আমার টোটাল প্রজেক্টেড কস্ট আসতো 18,900 টাকা, এবং সেক্ষেত্রে প্রজেক্টের ডিউরেশন হতো কত? 15 দিন। কথাটা কি বোঝা গেল? আরেকটা ভাবে কোয়েশ্চেন আসতে পারে যে আমি বলে দিলাম আপনার প্রজেক্টের ডিউরেশন সাপোজ আছে 18 দিন, আপনি এটাকে 3 দিন কম্প্রেস করেন। 18 দিন থেকে 3 গেলে কত থাকে? 15। মানে ঘুরায় বললাম আর কি, মানে আপনার প্রজেক্টের ডিউরেশনটা যাতে 15 দিন থাকে। এভাবে না বলে আমি বললাম আপনি এটাকে 3 দিন কম্প্রেস করেন বা 4 দিন কম্প্রেস করেন। যদি প্রজেক্ট ডিউরেশন 18 দিন হয়, আমি যদি বলি 4 দিন কম্প্রেস করেন, তাহলে অর্থটা কি হবে? প্রজেক্টের ডিউরেশন যেই মোমেন্টে 14 দিনে নেমে আসবে সেখানে আমি থেমে যাব। সেটাই হবে কি? ওই পর্যন্তই হবে হচ্ছে আমার অ্যান্সার। আমাকে যদি বলা হয়তো 3 দিন কম্প্রেস করতে, তার মানে কি? প্রজেক্টের ডিউরেশন 18 দিন আছে আর প্রজেক্টের ডিউরেশন 15 দিন পর্যন্ত নামায় আসছি, 3 দিন কম্প্রেস করে ফেলছি, তাহলে আমি এখানেই থেমে যাব। সো কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, কি বলা আছে, এটার উপরও ডিপেন্ড করে কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে অ্যান্সারটা করতে হবে। সো কোয়েশ্চেনটা অনেক পার্সপেক্টিভে আসতে পারে। সো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যখন কোয়েশ্চেন পাবেন। কোয়েশ্চেনে যদি এই জিনিসটা থাকে তখন কোয়েশ্চেনে কি চাওয়া হচ্ছে তার উপর বেস করে আপনার কয়টা রান হবে সেটা ডিপেন্ড করতেছে। যেমন আমি এখানে রান 5 পর্যন্ত দেখাইছি যে রান 5টা ইউজলেস, কারণ রান 5টা ইউজলেস না দেখালে তো আমি বুঝবো না যে আমার আসলে রান 4 পর্যন্ত যাওয়া উচিত ছিল, তাই না? সো এই জন্য আমাকে রান 5 পর্যন্ত দেখাই কিন্তু জিনিসটা আমাকে বুঝাতে হবে। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি আমি যা বুঝালাম? জি স্যার। আচ্ছা, সাব্বির আহমেদ, আপনার কোয়েশ্চেনটা কি? যে যদি এবিসিই কে কম্প্রেস করলাম বাট এবিডিই কে কম্প্রেস করতে পারলাম না, তাহলে সময় কমবে? যখন দেখতেছেন আপনি প্যারালালি দুইটা কাজকে কম্প্রেস করতে পারতেছেন, এবং প্যারালালি দুইটা কাজ তাদের একজনকে কম্প্রেস করলে আরেকজনকেও আপনি কম্প্রেস করাতে পারেন, এবং তাদের জন্য টোটাল প্রজেক্টের ডিউরেশনও হচ্ছে ওই একদিনই কমে, সেক্ষেত্রে আপনি ওই দুইটাকেই কম্প্রেস করা উচিত। কথাটা কি বোঝা গেল? যে কোনো একটাকে যদি আমি নিতাম তাহলে কিন্তু প্রজেক্টের ডিউরেশনটা কমতো না, কারণ দুইজনই প্যারালাল, আলটিমেটলি ম্যাক্সিমাম ভ্যালুটাই পরের অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট হিসেবে যাবে। সো আপনি একটাকে কম্প্রেস করলে দেখা যাবে আরেকটার ইফেক্ট এমন ভাবে পড়তেছে যে আপনার প্রজেক্টের ডিউরেশনই কমতেছে না। তো প্রজেক্টের ডিউরেশন না কমলে তো আমার যে কোনো একটাকে কমায় লাভ নেই, তাই না? সো যখন এরকম সুযোগ পাবো যে দুইজন প্যারালাল আছে
এবং এই দুইজনকে আমি কম্প্রেস করলে আমার প্রজেক্টের ডিউরেশনও কমে, দুইজনকেই করাবেন। যে কোনো একজনকে করালে দেখবেন যে প্রজেক্টের ডিউরেশন কমতেছে না। ঠিক আছে সাব্বির আহমেদ? জি স্যার। আর কার কার কি কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমরা যে খুব ভ্যালুগুলো কম মানুষজন দেখছি আজকে ভিডিওটা। হ্যাঁ বলেন। স্যার আমরা যে ভ্যালুগুলো চেঞ্জ করছি স্যার ওই রানের সময় স্যার ওই ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিসে স্যার, স্যার ওইটাকেও ওইটা মানে কিভাবে স্যার হ্যাঁ। চেঞ্জ ওই জিনিসটা দেখাবো কি করে স্যার? কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে? যে ছকে যে ভ্যালুগুলো চেঞ্জ করতেছি স্যার আমরা। হ্যাঁ হ্যাঁ, এটাকে আপনাকে এই যে বললাম না, প্রত্যেকটা রানের জন্য আলাদা আলাদা করে ছবি আঁকতে হবে। কথাটা কি বোঝা গেল? একটার মধ্যে আঁকতে পারেন, এই যে কেটে দিয়ে দিয়ে পরে আপডেটের ভ্যালুটা লিখতে পারেন, কিন্তু ওটা হচ্ছে একটা ছবির মধ্যে অনেক ঘিজিবিজি হয়ে যায়। সেই জন্য আমি যেটা করছি, প্রত্যেকটা রানের জন্য আলাদা আলাদা করে একটা করে কি আঁকছি, মানে একই জায়গায় আপডেট হচ্ছে, লাস্ট আপডেটটা আমি আলাদা ছবি আকারে দেখাচ্ছি। তার মানে হচ্ছে প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা করে ক্রিটিক্যাল পাথটা আঁকতে পারলে বেটার। কথাটা কি বোঝা গেল? রান 2 রান 3 রান 4 রান 5 স্যার এইভাবে স্যার পাঁচটা আমি ছকে এঁকে দেবো স্যার। হ্যাঁ, 5টা ছবি এঁকে দিবেন। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস, এখানে কিন্তু একটা জায়গায় ভুল আছে, আমি উপরে আবার ওই লিখে দিছি। এই যে এই জায়গাটা সবাই দেখছেন? পিডিএফ এর 15 নাম্বার পেজ, এখানে 7 হবে, এখানে 6 হবে না। আমার পিডিএফ এ ভুল ছিল, পরে আমি 7 লিখে দিচ্ছি, কিন্তু ভিডিওতে এটা 6ই হয়ে আছে। এবং আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দিছি যে এত মিনিটে একটা ভুল আছে। এই জায়গাটা কি কেউ খেয়াল করছিলেন? স্যার পিডিএফ 11 থেকে আমরা এটা 4 দেখছি তো সমস্যা হয়নি। আচ্ছা, ভিডিওটা যখন হচ্ছিল তখন এই জায়গাটায় 6 ছিল। ভিডিও বানায় আপলোড দেওয়ার পরে আমাকে গত সেমিস্টারে একটা স্টুডেন্ট বলছে, স্যার এই জায়গাটাতে একটা ভুল আছে। তখন আমি পরে পিডিএফ এ চেঞ্জ করে দিছি, বাট ভিডিওতে আর চেঞ্জ করতে পারি নাই। ভিডিওটা যেহেতু অলরেডি আপলোড হয়ে গেছে, সো ভিডিওর কত মিনিটে এই ভুলটা আছে এটা ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে, ইউটিউবে গেলে দেখবেন, মানে আমার এই ভিডিওটাতে গেলে হয়তো কেউই খেয়াল করেন নাই। যাই হোক, এই হিসাবটা এখানে ভুল ছিল, এটা পিডিএফ এ ঠিক করা আছে, সো সবাই পিডিএফটা ফলো রাখেন। ঠিক আছে? আচ্ছা, সবাই স্টুডেন্ট আইডি লিখে দিয়েছেন? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? বাট আমি দেখলাম ভিডিওটা খুব কম মানুষই দেখছেন, সো যারা যারা দেখেন নাই অবশ্যই নিজ তাগিদে দেখে নেবেন, কারণ এটা ফাইনালে আসবে এই ধরনের কোয়েশ্চেন। ঠিক আছে? সো এটা না বুঝলে কিন্তু ফাইনালে অ্যান্সার করাটা টাফ হয়ে যাবে আপনার জন্য। ফাইনালে হয়তোবা দেখা যাবে কোয়েশ্চেনটা আপনাকে অ্যান্সার করতেই হচ্ছে। সো বি কেয়ারফুল, ভিডিওটা ভালো মতো দেখেন, কন্টেন্টটা ভালো মতো গো থ্রু করেন, বুঝেন। কোন জায়গাটা বুঝেন নাই আমাকে নেক্সট ক্লাসে আবার জানায়েন, আমি বুঝাই দিব। বাট আপনাকে নিজ দায়িত্বে এখন গো থ্রু করতে হবে। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে? এনিওয়ান? না স্যার। ওকে, কারো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, আবার বুধবারে দেখা হবে। ঠিক আছে? স্যার বলছিলাম কি স্যার আমাদের কি স্যার আর কি কোনো কুইজ হবে কি স্যার? প্রথম কুইজের মার্কটা একটু কম পাইছিলাম তো স্যার, জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, কুইজ আরেকটা নিব, দেখি কুইজ আরেকটা নিব, নিয়ে দেখি কি করা যায়। জি স্যার ঠিক আর আছে। কবে হবে সেটা এখনো জানি না, বাট জানাই দিব। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি না থাকলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।